শুধুমাত্র একটা ভুলের জন্য আমার বাচ্চাটা মেরে ফেললে অহনা। তাকবীর ভাইয়ের কথায় চমকে ওঠে অহনা। উনি কি করে জানলো প্রেগনেন্সির কথা? ও তো কাউকে বলেনি। তাহলে কিভাবে জেনে গেলেন উনি? বড় বড় পাপড়িযুক্ত চোখ জলে টইটুম্বর, চেহারায় গাঢ় বেদনার ছাপ। মায়া হলো অহনার, কিন্তু সে নিরুপায়। নিজেকে প্রশ্রয় না দিয়ে কাট কাট গলায় বলল, বাচ্চাটা রাখার কোনো প্রয়োজন মনে করিনি আমি। প্রিয়তমার এমন কথায় অবাক হলো তাকবীর। কথা বলতে ভুলে গেল। বোবা প্রাণীর মতো কিয়ৎক্ষণ চেয়েই রইল সামনে দাঁড়ানো নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীনা মেয়েটির পানে। ওর কি একটুও কষ্ট হচ্ছে না? নিজ সন্তানকে মেরে ফেলে এক ফোঁটাও কষ্ট হচ্ছে না? এটাই কি সেই অহনা যাকে এতটা তীব্রভাবে চেয়েছিল মন? অহনা পুনরায় বলে উঠল, আজ থেকে আপনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। ভাইয়া সামনের মাসে বিয়ে ঠিক করেছেন আমার। তুই কি তোর বাবার ভয় এমনটা করলি? না, কেউই জানতো না এই ব্যাপারে। তাহলে কেন করলি এটা? আমার থেকে আমার খুশি, আমার বাচ্চা কেন কেড়ে নিলি? কি ক্ষতি করেছি তোর আমি? আমার আর এই সম্পর্কে থাকতে ইচ্ছে করছে না। আমি আর ভালোবাসি না আপনাকে। আমি আপনাকে দ্রুতই ডিভোর্স দিব। যতটা গোপনে বিয়েটা হয়েছে ততটা গোপনে ডিভোর্সও হবে। প্রেয়সীর বলা প্রত্যেকটা কথা তীরের মতো বকে এসে বিঁধে গেল। নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, আমাকে ছেড়ে আমার বাচ্চাটা শেষ করে অন্য কারো বউ হতে পারবি? তোর বউ কাঁপবে না অহনা? হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল অহনা। অনুভূতিহীন স্বরে বলল, আমাদের পথ চলা এতটুকুই। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আগ্নেয়গিরির লাভার মতো ছিটকে উঠল ডাকটা। নিজের পুরুষালী হাতে শক্ত করে পেঁচিয়ে নিল নিষ্ঠুর প্রিয়তমার নরম শরীরটা। কেঁপে উঠল অহনা। আজ এই পুরুষের ছোঁয়ায় মেতে ওঠে মন, কিন্তু নিজের আবেগকে প্রশ্রয় দেওয়া চলবে না। অহনা নিজেকে ছাড়িয়ে নেবার বৃথা চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। গভীর চোখে কিছুক্ষণ প্রিয়তমাকে দেখে হঠাৎই ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল তাকবীর। তবে পূর্বের মতো এই স্পর্শ প্রণয় ছিল না। অনেকটা রাগ, ঘৃণা আর প্রতিশোধের তপ্ত স্পর্শ ছিল। রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ছেড়ে দিল অহনাকে। হিংস্র স্বরে বলল, তোকে কখনো ক্ষমা করব না। অহনা জানেও ক্ষমার অযোগ্য, কিন্তু ভালোবাসার মানুষের এতটা ঘৃণা নিয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাকবীর পুনরায় অধিকার পূর্ণ স্বরে বলে, তুই আমার হয়েই জন্মেছিস, আমার হয়ে মরবি। অন্য কারো হওয়ার স্পর্ধা তোকে আমি দিইনি। অহনা কথাগুলো জবাব দিল না। উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। আরেকটু হলে সর্বনাশ হতো। চোখের জল কোনোভাবেই বাদ মানছিল না। আর এই চোখের জল দেখলেই মানুষটা সব বুঝে যাবে। সকালে বন্ধুর সাথে হাসপাতালে দেখা করতে এসে অহনাকে দেখেছিল হাসপাতালের গাইনি বিভাগ থেকে বের হতে। মনে কৌতূহল জাগায় গাইনি বিভাগে গিয়ে অহনার অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে বলল, ব্যক্তিগত তথ্য তারা দেয় না কাউকে। তাকবীর নিজেকে অহনার স্বামী পরিচয় দিলেও লাভ হয় না। পরবর্তীতে অন্য বিভাগে থাকা বন্ধুটির সাহায্য নিয়ে তাকবীর জানতে পারে তার বউ 2 মাসের গর্ভবতী ছিল, আর আজই গর্ভপাত করিয়েছে। কথাটা শুনে মুহূর্তেই মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল ওর। পৃথিবীতে মনে হয় ওই প্রথম বাবা যে নিজের সন্তানের আসার খবর এবং বিদায়ের খবর একই সাথে পেল। বাসায় ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় উপুর হয়ে পড়ে কাঁদতে লাগলো অহনা। সবসময় এমন কিছু ওর সাথে হয় কেন? একটু শান্তিকে ওরও প্রাপ্য না? কাঁদতে কাঁদতে হঠাৎ কল এলো অহনার ফোনে। তাকবীরের ছোট বোন আর ওর বান্ধবী তাহিয়া ফোন করেছে। অহনার ভয় হলো ছেলেটা কিছু করে বসেনি তো। এমনিতেও মাথা একটুতে গরম হয়ে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না। আল্লাহ জানে এখন আবার কি করেছে। চোখ মুছে তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো অহনা। উদ্বিগ্ন স্বরে তাহিয়া জিজ্ঞেস করলো, তোর জামাইয়ের কি হয়েছে রে? এমন করছে কেন বাসায় এসে? সব কিছু ভাঙচুর করছে, কারো কথা শুনছে না। হাত কেটে রক্ত পড়ছে, তবুও ধরতে দিচ্ছে না। নিজের রুমে বসে ছোট বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদছে। কি করেছিস বলতো? সচরাচর তা এমন রাগ দেখিনি।
অহনা রাখিতা আবারও জল ভরে উঠল। বুকের ভেতরটা মুচড়ে উঠল। মানুষটা এত ভালোবাসে কেন? এই ভালোবাসায় কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। নিজেকে সামলে অহনা বলল, আমি জানি না, তুই আয় বাসায়, তোকে দেখলে হয়তো শান্ত হবে। অহনা মনে মনে বলল, আমি তোর ভাইয়ের অশান্তির কারণ, আমাকে দেখলে আরও কষ্ট পাবে। কিন্তু মনের অভিব্যক্তি প্রকাশ না করে বলল, পারবো না রে, বাসায় অনেক মেহমান এসেছে, তবু একটু দেখিস আসতে পারিস কিনা। আচ্ছা। অহনা ফোন রেখে দিল। ওয়াশরুমে গিয়ে লম্বা একটা সাবান নিয়ে বেরিয়ে দেখল মা খেতে ডাকছে। শান্ত স্বরে চুল মুছতে মুছতে বলল, আসছি। খাওয়ার টেবিলে বসেও জানতে পারল আজ রাতে ওর বিয়ে। পাত্রপক্ষ দেরি চাইছেন না, ঘরোয়াভাবে বিয়েটা এখন পরিয়ে রেখে পরে মেয়ে তুলে নেবেন। কথাটা শুনে ভাত আর গলা দিয়ে নামল অহনার। কোনো রকম হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে গেল নিজের ঘরে। একটু পর আমেনা বেগম এসে বললেন, পার্লারের মেয়েরা চলে আসবে একটু পরই, আর তাহিয়াকেও বলেছে আসতে। তোর বিয়ের কথা বলিনি, এসে সারপ্রাইজ পাবে। মেয়েটা কত দিন হয় আসে না। মায়ের কথা শুনে অহনা চমকে উঠল। তাহিয়া এলে তো তাকবিরও জেনে যাবে, সর্বনাশ। সন্ধ্যার একটু আগে তাহিয়া এসে পৌঁছালো। বাইরে থেকে শুনল তার প্রিয় বান্ধবী এবং বড় ভাবির বিয়ে, সেটাও তার ভাইয়ের সাথে না, অন্য এক পুরুষের সাথে। এই জন্যই কি তার ভাইটা এমন অবুঝের মতো আচরণ করছিল? রাগে ফেটে পড়ল তাহিয়া, সোজা অহনার রুমে ঢুকল। এখন রুমে অহনা ছাড়া কেউই নেই। অহনা কিছু বলার জন্য তাহিয়ার দিকে এগিয়ে আসতে তাহিয়া সজোরে একটা চর মারল ওর গালে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমারই দোষ, তোর মতো একটা মেয়েকে নিজের ভাইয়ের সাথে পরিচয় করানো। আমি আমার ভাইয়ের লাইফ নষ্ট করেছি, তোকে কখনো ক্ষমা করব না অহনা। তুই আমার ভাইকে যা কষ্ট দিচ্ছিস, আল্লাহ তোকে যেন দ্বিগুণ ফিরিয়ে দেন। কথাগুলো বলে আর দাঁড়ালো না তাহিয়া, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আমিনা বেগম এত মানুষের ভিড়ে তাহিয়া চলে যাওয়াটা দেখতে পেলেন না। অহনা কাঁদতে চেয়েও পারল না, শক্ত হয়ে বসে রইল যেন পাথরে মূর্তি। পাত্রপক্ষ চলে এসেছে। অহনার ভাই নিলয় মাকে বলল বোনকে নিয়ে আসার জন্য। আমিনা বেগম সাথে কিছু মেয়েকে নিয়ে অহনার ঘরে আসলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। বিয়ে পড়ানো শুরু হবে এমন সময় তাকবির এসে উপস্থিত হলো সেখানে। হাতে ব্যান্ডেজ, ক্লান্ত চেহারা, চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালের রগ দপদপ করছে। উপস্থিত সবার সামনে অহনার উদ্দেশ্যে হঠাৎই বলে উঠল, জান, তুই না আমার বউ, এত সুন্দর একটা স্বামী রেখে তুই আরেকটা বিয়ে কেন করছিস? আমি কি তোকে সুখ কম দিয়েছি? তাকবীরের এমন বিস্ফোরক বাক্যের পর উপস্থিত সকলের মধ্যে শুরু হয়ে গেল কানাঘুষা। অহনা এখনো নিশ্চুপ বসে আছে। আমিনা বেগম এবং বড় ভাই নিলয়ের মুখ একরাশ বিস্ময়। তারা বুঝতে পারছে না এসব হচ্ছে কি। নিলয় এগিয়ে এসে তাকবীরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, এসব কি বলছো তুমি তাকবীর? অহনার আজ বিয়ে, তুমি ওর বিয়েটা ভেঙে দিতে চাইছ কেন? কারণ ওর বিয়ে হয়ে গেছে ভাইয়া। আইন অনুসারে আমি ওর স্বামী। আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় ও অন্য কোনো সম্পর্কে জড়াতে পারবে না। কি আবল তাবল বলছো? আবল তাবল বলছি না, সত্যি বলছি আমি। বিশ্বাস না হলে নিজের বোনকে প্রশ্ন করুন, ওকে বলুন আমার কথা মিথ্যা হলে আমাকে যেন সবার সামনে অস্বীকার করে। ও যদি আজ আমাকে অস্বীকার করতে পারে তাহলে আমি সবার সামনে ক্ষমা চাইব। উপস্থিত কারো কাছে ছেলেটির কথা মিথ্যে মনে হচ্ছে না। মিথ্যা বললে আর যাই হোক, এত মানুষের সামনে কথাগুলো বলতে পারতো না। নিলয় ছোট বোনের দিকে চেয়ে কড়া স্বরে বলল, ও যা বলছে সত্যি? তোরা বিয়ে করেছিস? অহনা নত মুখে বসে রইল, মুখ দিয়ে একটা শব্দ বের হলো না, অথচ পুরো ঘরভর্তি মানুষ ওর দিকে চেয়ে আছে শুধুমাত্র ওর স্বীকারোক্তি জানার জন্য। নিলয় এবার ধমকে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? সত্যিটা বল। অহনা এবার মুখ খুলল, ভীত গলায় বলল, ভাইয়া, আসলে 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 কি? ও যা বলছে মিথ্যা। অহনা একবার তাকবীরের দিকে তাকালো। ও আগে থেকে অহনার দিকে চেয়ে আছে।
দৃষ্টিতে ঘৃণা, ক্রোধ সব ফুটে উঠেছে। একটা দম নিয়ে অহনা বলল, হ্যাঁ, আমার সাথে ওনার বিয়ে হয়েছে, কিন্তু সেটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি ওনার সাথে এখন সম্পর্ক রাখতে চাই না। আমি ডিভোর্স দিতে চাই। উকিলের সাথে কথা বলেছি আমি। ডিভোর্স লেটার শীঘ্রই পেয়ে যাবেন। কথা শেষ করার সাথে সাথেই ভারী হাতে চর পড়ল ওর গালে। সামনে অগ্নি চোখে চেয়ে আছে নিলয়। ধিক্কার করে বলল, ছি, এমন কাজ কি করে করতে পারলি তুই? বিয়ে করেছিস, আবার ডিভোর্সও দিচ্ছিস কেন? অহনা কিছু বলল না। মেয়ের কর্মকাণ্ডে আমিনা বেগম আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলেন। তিনি কান্না স্বরে বললেন, নিলয়, ওকে বল বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। ওর মতো কলঙ্কিনী মেয়ের মুখ আমি দেখতে চাই না। এত সব কাহিনীর মাঝে পাত্রপক্ষ, আত্মীয় স্বজন সবাই একে একে চলে যেতে লাগলো। নিলয় গর্জন করে বলে উঠল, কি হলো? মা কি বলল শুনতে পাসনি? বাড়ি ছেড়ে বেরিয়ে যা, আর এই বাড়ির ছায়াও মারাবি না। অহনা তাই করল। শ্বাস পোশাকে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। পেছন পেছন তাকবীর আসলো। পেছন থেকে অহনার হাত ধরে ফেলল। অধিকার পূর্ণ স্বরে বলল, আমার সাথে আয়। হাত ছাড়ুন আমার। ছাড়ব না, তুই পারলে ছাড়িয়ে নে। অহনা অনেকক্ষণ টানাটানি করেও কিছু করতে পারল না। হাল ছেড়ে দিয়ে বলল, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি আপনার সাথে থাকবো না, তোকে আমার সাথেই থাকতে হবে। এত সহজে তোকে ছাড়ব না আমি। আর ডিভোর্সের কথা তো ভুলেই যা তুই। জোর করে আটকে রাখবেন? হ্যাঁ, নিজের ইচ্ছায় না চাইলে জোর করেই রাখব। আমিও দেখব আপনি কিভাবে আমাকে জোর করে আটকে রাখেন। হ্যাঁ হ্যাঁ, দেখিস। দেখার জন্য হলেও আমার সাথে আয়। কোথায় নিয়ে যাবেন আমাকে? তোর শ্বশুর বাড়ি। যাব না আমি। যেতে হবে। কে শোনে কার কথা? তাকবীর ওর হাত চেপে ধরে একটা সিএনজি দাঁড় করালো। তারপর জোর করে সিএনজিতে উঠিয়ে নিয়ে গেল। তবে আজ বাড়ি যাবে না। শরীর আর সায় দিচ্ছে না। জ্বর আসছে মনে হয়। এই মুহূর্তে আরও একটা ঝামেলা পোহাতে পারবে না সে। তাই বন্ধুর ফ্ল্যাটে গিয়ে উঠল। এই ফ্ল্যাটটা খালি থাকে সবসময়। শুধু যার যখন লাগে সে তখন আসে। ফ্ল্যাটে ঢুকেই মদের বৃষ্টি একটা গন্ধ পেয়ে নাক কুঁচকে ফেলল অহনা। তাকবীর নিজেও পেয়েছে গন্ধটা। মনে মনে বন্ধুদের দু চারটা গালি দিয়ে বলল, আরে শালাগুলো খেয়ে দেওয়ার পরিষ্কার করেনি। আমি এখানে থাকবো না। একটু বস, আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনিও আসেন এখানে? হ্যাঁ। ছি, আমি তো খাই না। তোকে যেদিন প্রথম চুমু খেয়েছিলাম সেদিন থেকে একবারের জন্য সিগারেট ধরিনি। ইস, মিথ্যে কথা। সত্যি কথা, তুই জানিস তোকে আমি মিথ্যা বলি না। অহনা কিছু বলতে যাবে উত্তরে, কিন্তু তার আগে তাকবীর মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিল। প্রচণ্ড খারাপ লাগছে ওর। অহনা তৎক্ষণাৎ ওর কাছে এসে ধরে ফেলল। চিন্তিত গলায় বলল, শরীরে তো অনেক জ্বর, বলেননি কেন? কিছু হয়নি, চিন্তা করিস না। বস, কাজ শেষ করি। আপনি বসুন, বাকিটা আমি করছি। তুই বস না, আমি করে ফেলবো। একটা কথা কয়বার বলা লাগে আপনাকে? আপনি কি আমার কথা শুনবেন না কখনো? তাকবীর কথা শুনল। মেঝেতে পাতানো বিছানায় বসে পড়ল। অহনা কোমরে শাড়ি গুজে পরিষ্কারের কাজে লেগে পড়ল। হঠাৎ পরিষ্কার করতে করতে একটা জিনিস হাতে লাগতেই চোখ মুখ কুঁচকে ফেলল বিরক্তিতে। তাকবীর সেদিকে তাকিয়ে হেসে ফেলল। বলল, বউ নিয়ে লিটনের ফ্ল্যাটে উঠেছি। কোন শালাই জানি করেছে আকামটা। বাই দ্য ওয়ে, বউ, আমরা জানি কোনটা ইউজ করেছিলাম। অহনা চোখ বড় বড় করে ঝাড়ু ছুঁড়ে মারল তাকবীরের দিকে। হেসে উঠল তাকবীর। বউকে জ্বালাতে ভালো লাগে। রুম পরিষ্কার শেষে বিছানা ঝেড়ে ফেলল অহনা। এরপর হাত মুখ ধুতে গেল। ততক্ষণে ক্লান্তি আর মাথা ব্যথায় শুয়ে পড়েছে তাকবীর। হাত মুখ ধুয়ে এসে শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল, বাসায় কিছু আছে খাওয়ার মতো? কিচেনে দেখো, নুডলস আছে। আর ভাগ্য ভালো থাকলে ফ্রিজে ডিমও পেয়ে যেতে পারিস। চলবে, চা পাতা আছে? ইমন খায়, ও হয়তো এনে রেখেছে, খুঁজে দেখ। আচ্ছা, আপনি থাকুন, আমি আসছি। অহনা কিচেনে গিয়ে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে রুমে আসলো।
আশেপাশে চোখ বুলিয়ে কিছু খুঁজতে চাইল। তাকবীর বইয়ের অনুসন্ধানী দৃষ্টি অনুসরণ করে জিজ্ঞেস করলো, কি করছ? তোয়ালে বা রুমাল জাতীয় কিছু। কেন? আপনার কপালে জলপট্টি দিতে হবে। বাহ, স্বামী সেবা। তুই না চলে যাবি, তাহলে এত সেবা কেন? অসুস্থ তাই সেবা করছি, বেশি ভাবার দরকার নেই। আচ্ছা, তোয়ালে তো আছে বারান্দায়, কিন্তু এটা দিয়ে কিছু করিস না, পাবলিক প্রপার্টি। রুমাল আছে আমার কাছে, এটা নেই। আপনি আবার কবে থেকে রুমাল রাখেন? তোর রুমাল এটা, ওই যে কিছুদিন আগে দিয়েছিলি সেটা। ও আচ্ছা। তাকবীর রুমালখানা প্যান্টের পকেট থেকে বের করে অহনার দিকে এগিয়ে দিল। অহনা রুমালটা ভিজিয়ে ওর পাশে বসে কপালে জলপট্টি দিয়ে বলল, রুমাল গরম হয়ে গেলে উল্টে দিন, আমি একটু চা বানিয়ে আনি। রং চা খেলে একটু ভালো লাগবে। কথাগুলো বলে অহনা পাশ থেকে উঠতে চাইলে তাকবীর হাতটা ধরে ফেলল। কাতর স্বরে বলল, তোর কি হয়েছে অহনা? কিছু না, সংক্ষিপ্ত উত্তর ওর। আমার থেকে চলে যেতে চাইছিস কেন? মানছি বিয়ের ব্যাপারটা বাসায় আমার আরও আগেই জানানো উচিত ছিল, কিন্তু আমি চেয়েছিলাম ব্যবসাটা আর একটু গুছিয়ে তোকে রানের মতো করে সাজিয়ে নিয়ে আসবো। শুধু এই কারণে দেরি হচ্ছিল, তাই বলে তুই চলে যেতে চাইবি আমার কাছ থেকে? আপনি অসুস্থ, এখন এই কথাগুলো থাক। আর আপনি যা ভাবছেন তার জন্য আমি যাচ্ছি না। তাহলে কেন যেতে চাস? অহনা প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, বাসায় প্যারাসিটামল না পাবা এস আছে। আমার কথার উত্তর কিন্তু এটা ছিল না। আমি চা বানিয়ে আনছি। অহনা আর বসল না, সোজা কিচেনে চলে গেল। পেছন থেকে তাকবীর কয়েকবার ডাকলেও শুনল না। কিচেনে চা পাতা খুঁজে পেতে অসুবিধা হলো না। প্রায় অনেক জিনিসই আছে এই ব্যাচেলর ফ্ল্যাটের কিচেনটাতে। অহনা ভাবেনি এত কিছু পাওয়া যাবে। গরম মশলা, লেবু, আদা সব পাওয়া গেছে। ফ্রিজে শুধু ডিম না, 2 প্যাকেট মাংসও পাওয়া গেছে। অহনা বুঝলো এখানে মাঝে মধ্যে ব্যাচেলর পার্টিও হয়। প্রয়োজন মতো উপকরণ দিয়ে 2 কাপ রং চা বানিয়ে নিল। রুমে চা দিতে এসে দেখল তাকবীর চোখ বন্ধ করে শুয়ে আছে। অহনা পাশে এসে বসল, মৃদু স্বরে ডাকলো, এই যে ঘুমিয়ে পড়েছেন? তাকবীর চোখ খুলে তাকালো। অহনা চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, এটা খেলে মাথা ব্যথাটা একটু কমবে। তাকবীর কোনো মতো আতশোয়া হয়ে চায়ের কাপটা নিল, চুমুক দিয়ে বলল, নুডলস বানাবে? হ্যাঁ, আমার জন্য করো না, আমার খেতে ইচ্ছে করছে না। মুখ তেতো হয়ে আছে। জ্বরের জন্য এমন লাগছে। দাঁড়ান, একটু খুঁজে দেখি কোনো ওষুধ পাওয়া যায় কিনা। অহনা খুঁজলো, কিন্তু পেল না। তাকবীর বিছানায় শুয়ে ব্যস্ত অহনাকে দেখে বলল, আমার বউকে এসে ঘুমাবি একটু? আমার জ্বরের ওষুধ তুই, আর কোনো ওষুধের প্রয়োজন নেই। স্বামীর মুখে এমন কথা শুনে সেই চিরচেনা সুখ সুখ অনুভূতি ঘিরে ধরল অহনাকে। তথাপি সে কপট রাগ দেখিয়ে বলল, আপনি চুপ করুন তো, একটা কথাও বলবেন না। আমি দেখি বাইরে গিয়ে কোনো ফার্মেসি খোলা পাই কিনা। না পা খেলে জ্বর সারে না আমার। তাহলে কি খেলে সারে? এস বা প্যারাসিটামল? না। তাহলে কি খান বলুন? সেটা নিয়ে আসি। তোকে এসে খাইয়ে যা আমাকে, তাহলেই কমবে। অহনা নিজের হাতে থাকা বালিশ ছুঁড়ে মেরে বলল, অসভ্য একটা। ঘোলাটে চোখে হেসে উঠল তাকবীর। এরপর চোখ বন্ধ করল। জ্বর বাড়ছে সে বুঝতে পারছে, কিন্তু অহনাকে এত রাতে একা বাইরে কিছুতেই যেতে দেবে না। কিন্তু চোখ খুলতেই দেখল অহনা সামনে নেই। দরজা খোলার আওয়াজ হলো। তাকবীর যতটুকু পারে সর্বশক্তিতে চিৎকার করে বলল, অহনা যাস না, 5 মিনিটে চলে আসব। দরজা বন্ধ করে চলে যাওয়ার আগে উত্তর দিল অহনা। এরপর আর তাকবীরের আরও কোনো আওয়াজ পৌঁছানোর আগেই চলে গেছ। কোথায় জ্বর, কোথায় কি? দিশেহারা পাগলের মতো খুঁজতে লাগলো নিজের বউকে। 5 মিনিটের জায়গা আধ ঘন্টায় যখন অহনা এলো না, তাকবীর নিজের শরীর সর্বশক্তি একত্র করে উঠে বাইরে চলে এলো। একই সাথে বারবার ফোন করলো অহনাকে, কিন্তু ফোন বন্ধ। কোথায় গেল মেয়েটা? এত রাতে কাকে ফোন করবে?
আশেপাশে কয়েকটা গলি খুঁজেও যখন পেল না অহনাকে, তখন প্রচণ্ড অসহায় বোধ হলো ওর। ছোট বোন তাহিয়াকে ফোন করলো। তাহিয়া রিসিভ করতে বলল, অহনাকে পাচ্ছি না রে, আমার জন্য ওষুধ আনতে বেরিয়েছিল। তুই কিছু জানিস? তোকে কিছু বলেছে? তোমার বউ আমাকে কি আর বলবে? খুঁজো না, বাদ দাও। ও তোমাকে ফাঁকি দিয়েছে। ও এমনিতেও তোমার সাথে থাকবে না। ঔষধ আনা তো একটা উছিলা ছিল বের হওয়ার। বাসায় ফিরে যাও। ও এমন করবে না। তাকবীরের কণ্ঠে আত্মবিশ্বাস। যে মেয়ে নিজের স্বামীকে রেখে বিয়ের পিঁড়িতে বসতে পারে, তার কাছে এটা কিছুই না। পাগলামি করো না, বাসায় যাও ভাইয়া। তাকবীরের অসহ্য ঠেকল বোনের কথা। সে মুখের ওপর ফোন কেটে দিল। তারপর আবারও হন্যে হয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজতে খুঁজতে কখন রাস্তার মাঝে চলে এলো খেয়ালই করল না। অনেক রাত হয়ে গাড়ির চলাচল কম। হঠাৎ একটা মালবাহী ট্রাক একদম কাছাকাছি চলে আসায় তাকবীর অপ্রস্তুত হয়ে পড়ল। শরীর নিয়ন্ত্রণ হারালো এবং সামনেই নিজের মৃত্যু দেখতে পেল। কিন্তু হঠাৎ যেন কি হলো, সেকেন্ডের ব্যবধানে কেউ ধাক্কা মেরে পাশে ফেলে দিল তাকে। চোখ খুলে দেখতে পেল এক ভয়ার্ত মানবীর মুখচ্ছবি। যে প্রিয় মানুষ হারানোর ভয়ে আতঙ্কিত, সে মেয়েটি তার প্রেয়সী অহনা। স্ত্রীকে পেয়ে তাকবীর জানে পানি ফিরে পেল। তবে সে স্ত্রীর প্রতি চরম নাখোশ। উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল, তোকে না বলেছিলাম বাইরে বের হতে না, তাও গেলি? 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা কোথায় ছিলি? এদিকে ফার্মেসি সব বন্ধ হয়ে গিয়েছিল, তাই একটু দূরে হাসপাতালের ফার্মেসিগুলো থেকে আনতে গিয়েছিলাম। আপনি কেন বের হয়েছেন? তোকে খুঁজতে। এত পাকনামি করতে কে বলেছিল তোকে? অহনা ঠোঁট উল্টে বলল, বকছেন কেন? বকা তো সামান্য, তোকে উল্টো ঝুলিয়ে রাখা উচিত। বাহ, উপকারের প্রতিদান আপনি এভাবে দেন? না তো, এটা তো শাস্তি। প্রতিদান তো দেব ভিন্ন উপায়। কিভাবে, শুনতে চাস? হ্যাঁ, বলুন। তোর নাভির ঠিক উপরে কালো কুসকুসি তিলটায় চুমু খেয়ে বলতে চাই ভালোবাসি। আর তোর বুকের। অহনা আর বাড়তে দিল না। হাত দিয়ে তাকবীরের ঠোঁট চেপে ধরে বলল, অসভ্য। তাকবীর হাত সরিয়ে বলল, শেষ হয়নি তো? শেষ করি না। অহনা ওর মুখে আবারও হাত চেপে ধরল। তাকবীর মিটি মিটি হাসতে লাগলো। প্যারাসিটামল খেয়ে আর বেশিক্ষণ জেগে থাকতে পারেনি তাকবীর। ঘুমিয়ে পড়েছিল, তবে পাশে শুয়ে থাকা অহনার চোখে ঘুম আসছিল না কিছুতেই। বিভিন্ন ধরনের চিন্তা গ্রাস করছিল মস্তিষ্ককে। পরবর্তী দিনগুলোতে কি করবে সেটাও ভেবে পাচ্ছে না। তাকবীরকে কিভাবে মানাবে সেটাও বুঝতে পারছিল না। সকালে যখন তাকবীরের ঘুম ভাঙল, তখন শরীরে জ্বর ছিল না, তাই শরীরটা একটু ভালো লাগছিল। তবে পাশ ফিরে স্ত্রীকে দেখতে না পেলে শঙ্কিত হলো। দ্রুত উঠে ওয়াশরুম, কিচেন, বারান্দা কিছু বাদ রাখলো না খুঁজতে। কোথাও নেই। আবার চলে গেল। তাকবীর ফোন বের করে কল করতে যাবে, তখনই নজরে এলো 2টো টেক্সট এসেছে ওর ফোনে। প্রথমটা ডাক্তার বন্ধুর আর দ্বিতীয়টা অহনার। তাকবীর প্রথম অহনার মেসেজটাই পড়ল। কেন ছেড়ে যাচ্ছি সেটা বলতে চাই না, তবে আপনার ভালোর জন্যই এতটুকু জেনে রাখুন, ডিভোর্স লেটার আপনার বাসায় পৌঁছে যাবে আজ। আমি সাইন করেছি। আপনিও করে দিয়েন। আর হ্যাঁ, ভালো থাকবেন। আমাকে মনে রাখবেন না। আগামী দিনগুলো রঙিন হোক। মেসেজটা পড়ে তাকবীরের কান্না পেল। কোন ভালোর জন্য অহনা ওকে ছেড়ে যাচ্ছে? যে জীবনে এই মেয়েটা থাকবে না, সেই জীবনে কী বা আর ভালো হবে? নিজেকে সামলে তাকবীর ওর বন্ধুর মেসেজটা পড়ল। ভাই, তোর কথা মতো আমি আবার ভাবির রিপোর্টগুলো চেক করেছি। নামের ভুলের জন্য একটা গন্ডগোল বেঁধে গেছে। ওনার নামে আরেকজন ছিলেন। ওই মেয়ের জরায়ুতে টিউমার ধরা পড়েছে। সেটা অস্ত্রোপচার করতে হবে। এরপর সে আর কখনো মা হতে পারবে না। স্টাফদের গাফিলতির জন্য একজনের রিপোর্ট আরেকজনের কাছে চলে গেছে। ভাবি সম্পূর্ণ সুস্থ, চিন্তার কোনো কারণ নেই। তাকবীর স্তব্ধ হয়ে গেল। তাহলে এই জন্যই অহনা ওর থেকে দূরে সরে যেতে চায়।
দূরে সরে যাওয়া এতই সহজ? তাকবীর অহনাকে ফোন করলো। যথারীতি ফোন বন্ধ পাওয়া গেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোথাও পেল না। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল মেয়েটা। অহনাদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে জানতে পারল সেখানেও যায়নি। যতই রাগ হোক, মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনে অহনার বাবা মা ভাই সবাই দুশ্চিন্তা করছে। অহনার বন্ধু বান্ধবরা জানে না মেয়েটা হঠাৎ কোথায় উধাও হলো। সারাদিন খোঁজাখুঁজি করে অনেক রাতে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাড়ি ফিরল তাকবীর। তাহিয়া ভাইকে দেখে বলল, খোঁজ পেলে? না রে, পাবেও না। যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না। নাও তোমার ডিভোর্স লেটার, সাইন করো। তাহিয়া এগিয়ে দিল বিচ্ছেদপত্র। তাকবীর একটানে সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। ক্রোধিত স্বরে বলল, আমি ওর প্রেমিক নই যে মন চাইলো প্রেম করলাম, মন চাইলো না ব্রেকআপ করলাম। আমি ওর স্বামী। ও বাঁচলেও আমার, মরলেও আমারই। তাহিয়া জানতো তার ভাই সাইন কিছুতেই করবে না। ভাইকে চেনে, আর সে এটাও জানে অহনাকে ঠিকই খুঁজে বের করবে তার ভাই। পুরনো সব ছেড়ে এসেছে অহনা। এই খুঁতে ভরা জীবন সে একাই কাটাবে। তবুও প্রিয় মানুষের অপূর্ণতার কারণ সে হতে চায় না। মানিব্যাগের সামনের পকেটে তাদের দুজনের একসাথে ফ্রেমবন্দি একটা ছবি আছে। এই ছবিটা কাজী অফিসে বসে তোলা। তখন তারা নব্য বিবাহিত। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকবীর। আজ 1 মাস হতে চলল, অহনার কোনো খোঁজ নেই। ও কি আর কখনোই ফিরবে না? ও কি জানতে চাইবে ওর অভাবে হৃদয় পুড়ছে কতটা, এতটা পাষাণ? রাজশাহী শহরটা ভীষণ সুন্দর। বাড়তি মানুষ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটও নেই তেমন। শহরটাকে অল্প সময়ে ভীষণ ভালো লেগেছে অহনার। এখানে সে এক বান্ধবীর বাসায় উঠেছিল কিছুদিনের জন্য। পরে নিজের জন্য একটা বাসা দেখে উঠে গেছে সেখানে। এই বাসাটা ছিমছাম। বাড়িওয়ালারা থাকে না এখানে। কেয়ারটেকারই সব দেখাশোনা করে, আর মাসে মাসে ভাড়া তুলে বাড়িওয়ালাকে পাঠায়। যাই হোক, ছোট এই বাসাটা এখনো সাজানো হয়নি। শুধু থাকতে জরুরি যা লাগে সেটুকুই। বাড়তি খরচ করে টাকা নষ্ট করা যাবে না। চাকরি পেলে পরে গোছানো যাবে। এর মধ্যেই কয়েকটা কোম্পানি ইন্টারভিউ দেওয়া হয়েছে। আজ অবশ্য একটা ডাক এসেছে, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে তৈরি হতে শুরু করলো। খাওয়া দাওয়া, ঘুমানো, ব্যবসা সব কিছুতে আজকাল অনিয়ম হয়ে যাচ্ছে। মন টিকছে না কোথাও। ছেলের এমন পরিস্থিতিতে তাসকিয়া বেগম মর্মাহত হলেন। ভেবেছেন আজ কাজ থেকে ফিরলে কথা বলবেন ছেলের সাথে। প্রতিদিনের মতো অনেক রাতে বাসায় ফিরল তাকবীর। ছেলেকে ফিরতে দেখে তাসকিয়া বেগম গম্ভীর কণ্ঠে ডাকলেন, তাকবীর। তাকবীর মায়ের দিকে চেয়ে বলল, কিছু বলবে? আমার সামনে এসে বসো। তাকবীর বসল। তাসকিয়া বেগম বললেন, তুমি কি শুরু করেছ? কি শুরু করেছি? জীবনটা নিয়ে হালাফেলা। তোমার কি উচিত না সব ভুলে সামনে এগোনো? আমি পারবো না মা, এটা অসম্ভব ব্যাপার। সম্ভব। আমি তোমার আবার বিয়ে দেব। আমার ডিভোর্স হয়নি, আমি বিবাহিত মা। ওই মেয়ে ফিরবে না, ওকে ভুলে যাও। ও ফিরবে মা, ও ফিরবে। এটা বলেই তাকবীর আর বসল না। গটগট পায়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। জল রঙে আঁকা প্রিয়তমার শুদ্ধ মুখশ্রীতে তাকিয়ে ধরা গলায় বলল, আমি জানি তুই ফিরবি। আমার অপেক্ষা, আমার ভালোবাসা, আমার অনুভূতি মিথ্যা হতে পারে না। চাকরি পেয়ে গেছে অহনা, তাই আজ ভীষণ খুশি। তবে হঠাৎ করে মনটা ভীষণ ভার লাগতে শুরু করেছে। কত দিন হয় মানুষটাকে দেখে না, কথা শোনে না। কেমন আছে সে? ভালো আছে তো? অহনা ছটফট করে প্রতি রাতে। মন চায় ধরনী কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে। তবে ভেতরের কান্নাটা কোথাও যেন আটকে থাকে, বাইরে আসতে চায় না। শুধু অনুভব হয় বুকের ভেতর একটা মস্ত পাথর তৈরি হয়েছে। আস্তে আস্তে হিমালয়ে রূপ নেবে। সারাদিন অফিসের কাজ করে এসে বেশ ক্লান্ত লাগে। এই অবসাদ নিয়ে রান্নাবান্না, ধোয়া মোছা সব করতে হয়। নতুন জীবনটা মোটেও সুখকর নয়। বেঁচে থাকার রসদটুকু খুঁজে পায় না অহনা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।
ফলশ্রুতিতে অফিসে যেতেও দেরি হলো। তার জন্য কিছু কটু বাক্য শুনতে হলো। এটাই চাকুরি জীবন। অন্যের অধীনে থাকলে কথা শুনতেই হবে। নিজের কেবিনে এসে বসে অহনা কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শরীরটা কেমন খারাপ লাগছে, মাথা ঘুরছে। দুপুরে ছুটি নিবে ভাবল। লাঞ্চ আওয়ারে নিজের ডেস্ক থেকে উঠে একটু সামনে এগোতেই মাথা ঘুরে পড়ে গেল অহনা। অনেকেই তখন ছিল না অফিসে, তবে যারা ছিল তারা দ্রুত এগিয়ে এলো। অহনার কলিগরাই ওকে হাসপাতালে নিয়ে এলো। ডাক্তার চেক আপ করে জানালেন অনিয়মিত খাদ্যাভ্যাস, কম ঘুমানোর কারণে প্রেশার ওঠানামা করছে। এখন থেকে নিয়ম মাফিক চলতে হবে। অহনার কলিগরা চলে গেল, কারণ তারা কেউই ছুটি নেয়নি। অবশ্য ফর্মালিটি শেষ করে একটু পর অহনা নিজেও চলে যাবে। হাসপাতালে সিঁড়ি দিয়ে নামতে নামতে অহনা ভাবল, আজ তো আর অফিস হবে না, একটু বাজারে যাওয়া উচিত, নয়তো রাতে ডিম ভাজা দিয়ে চালাতে হবে। এসব ভাবতে ভাবতে নিচে নামছিল। হঠাৎই ওপর থেকে কেউ ওকে ডেকে উঠল, অহনা আপু। অহনা চমকে উপরের দিকে তাকালো, দেখলো ডাক্তারদের অ্যাপ্রন পরিহিত একজন পুরুষ দ্রুত গতিতে নেমে আসছে। অহনা মনে করতে পারল না লোকটাকে সে চেনে কিনা। আমি জিহাদ, তাকবীরের বন্ধু। কথাটা শুনে অহনা আরেক দফা চমকালো। জিহাদ আবারও বলল, আপনি কি অসুস্থ? হাসপাতালে যে? না না, ওই অনিয়মের কারণে প্রেশার আপ ডাউন করছিল একটু, এখন ঠিক আছে। আচ্ছা, 5 মিনিট সময় হবে? কিছু কথা বলবো। জি ভাইয়া, বলুন। আসলে এখানে দাঁড়িয়ে এসব কথা বলতে ভালো লাগছে না, তবে সময় স্বল্পতার কারণে এখানেই বলতে হচ্ছে। এই কথাগুলো আপনার জানা উচিত। অহনা কৌতূহল বোধ করল, কি এমন কথা যেটা জানা উচিত? জিহাদ একটু থেমে আবার বলল, আপনারা তাকবীরের ঘটনা সবটাই আমি জানি, তবে আপনি একটা ব্যাপার জানেন না। এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। একই নামের কারণে স্টাফদের অসতর্কতার জন্য আপনার রিপোর্ট অন্য একজনের কাছে, আর অন্য মেয়েটির রিপোর্ট আপনার কাছে এসেছে। আপনার মূল রিপোর্ট অনুযায়ী আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার জরায়ুতে কোনো সমস্যা নেই, আপনি মা হতে পারবেন। তাকবীরকে সবটা জানিয়েছি আমি। জিহাদের কথাগুলো শুনে অহনা এতটাই বাকরুদ্ধ হয় যে আর কথাই বলতে পারে না। তাহলে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে একটা নিরপরাধ মানুষকে এতটা কষ্ট দিয়েছে সে? এই ইহজন্মে কি মানুষটা তাকে ক্ষমা করবে? এতদিন নিজেকে ওই একটা কারণে আটকে রাখতে পারলেও আজ আর পারল না। এই মিথ্যে ভালো থাকার জীবন ছেড়ে বেরিয়ে পড়ল সত্যিকারের ভালো থাকার জীবনের উদ্দেশ্যে। প্রতিদিনকার মতো সকালে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ল তাকবীর। অবশ্য খাওয়া দাওয়ার সময় জ্ঞান কবেই ভুলেছে সে, শুধু কোনো রকম একটু বেঁচে থাকতে পারলেই হলো। গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট খোলার পর সামনে তাকাতেই যা দেখল, তাতে হৃৎপিণ্ড নামক বস্তুটার গতি আরও বৃদ্ধি পেল। অনেক আকাঙ্ক্ষিত সেই মানুষটি ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে সামনে। এটা কি সত্যি, নাকি সকাল সকাল স্বপ্ন দেখছে, নাকি এখনো ঘুম থেকে ওঠেনি সে? যদি সত্যি এটা স্বপ্ন হয়, তাহলে এই স্বপ্ন কখনোই না ভাঙুক। এভাবেই দুজন দুজনের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতেই হবে না। তাকবীরের এমন ভাবনার মাঝে বাস্তব হয়ে ধরা দিল তার বিশেষ রমণীটি। আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন। তৃষ্ণার্ত বুকে নামল প্রণয়ের ধারা। হারানোর শান্তিটা ফিরে পেল বুকের মাঝে। স্থান কাল ভুলে সেও বাহুতে ভরে নিল প্রিয় রমণীটিকে। অথচ ভেবে রেখেছিল দেখা হলে প্রচণ্ড রাগ দেখাবে, একটুও নরম হবে না। কিন্তু ওইসব ভাবনা এই মুহূর্তে এলাকা ত্যাগ করেছে। পারিবারিক কাঠগড়ায় দাঁড়িয়ে আছে অহনা। মা, বড় ভাইয়ের, বাবার বিভিন্ন রকমের প্রশ্ন। এতদিন কোথায় ছিল, কেন গেল, কার কাছে ছিল, ইত্যাদি ইত্যাদি। এত সব প্রশ্ন শুনে অসহায়ের মতো তাকবীরের দিকে চেয়ে রইল সে। স্ত্রীর অবস্থা বুঝতে পেরে তাকবীর পরিস্থিতি সামলানোর জন্য বলল, আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, দোষ আমারই। আমি ভুল করেও সরি বলিনি।
তাই ম্যাডাম রাগ করে আমাকে শাস্তি দেওয়ার জন্য দূরে চলে গিয়েছিলেন। এখন আমার শাস্তি শেষ, তাই ফিরে এসেছেন। আব্বা, আম্মা, ভাইয়া, আপনারা প্লিজ ওকে আর প্রশ্ন করবেন না। এখন একটু বিশ্রাম নিতে দিন। এবার সবাই শান্ত হলো। অহনার বাবা স্ত্রীকে নির্দেশ দিলেন তাকবীরের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। তাই আমেনা বেগম কিচেনে গেলেন। অহনার বাবা, ভাই এবং স্বামী মুখোমুখি বসে আছে। প্রথমে অহনার বাবাই শুরু করলেন। বললেন, যা হয়েছে সেটা বাদ, এখন নতুন করে ভাবতে হবে। তুমি কি চাও? তাকবীর সহাস্যে উত্তর দিল, বাবা, আমিও সেটাই ভাবছিলাম। আপনারা মেয়ে বিয়ে দেবার প্রস্তুতি শুরু করুন। সব রীতি মেনে আবার আপনার মেয়েকে আবার নিজের জীবনসঙ্গী হিসেবে চাই। তাকবীরের কথা শুনে অহনার বাবা, ভাই প্রসন্ন হাসলেন। আর অহনা লজ্জা পেয়ে নিজের ঘরে চলে গেল। আজ বিকেলেই তাকবীরের পরিবার এলো অহনাদের বাসায় ওকে দেখতে। আজই বিয়ের দিন তারিখ ঠিক হবে। দেখাদেখি শেষে বিয়ের কথাবার্তা হলো। তাকবীর দুই পরিবারের সবাইকেই মানিয়ে নিয়েছে, তাই কেউই অখুশি নয়। দেখাদেখি শেষে যাবার সময় কৌশলে অহনাকে একা ডেকে নিয়ে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে গভীর স্বরে বলল, এবারই প্রথম আর এবারই শেষ। আর কখনো যদি এভাবে হারিয়ে যাস তাহলে ফিরে এসে দেখবি আমি অনন্তকালের জন্য হারিয়ে গেছি। যেখান থেকে তুই হাজার ডাকলো আর ফিরে আসতে পারবো না। অহনা কেঁপে উঠল। ছলছল চোখে চেয়ে বলল, আপনাকে রেখে আর কখনো কোথাও যাব না। তাকবীর প্রসন্ন হাসল। অহনা মুখ লুকালো তার ব্যক্তিগত পুরুষটির বুকের মাঝে। এভাবেই শুরু হলো তাদের নতুন একটি জীবন, যে জীবন হবে হাসি, আনন্দ, দুঃখ, বেদনার, তবে বিচ্ছেদের নয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।